নটটাকে তখনও চেপে বসাতে হবে, তখনও এটা রোল। নটটাকে টাইট করার জন্য আমাকে দু হাতে দুটো থ্রেড আর এটাকে চাপ দিয়ে বসাতে হবে। ঠিক আছে, তোরা যদি হিস্ট্রেক্টমি দেখে থাকিস, হিস্ট্রেক্টমিতে যখন ইউট্রেন আর্টারি টাই করে দিবি, সার্জেন দুটো আঙুল দিয়ে না এরকম করে প্রেস করে, দুটো আঙুল দিয়ে, সো দ্যাট মানে ইউট্রেন আর্টারি যে লেভেলে আছে ব্রড লিগামেন্টে সেই অবধি প্রেস করতে হয়। নাহলে তুই ওপর থেকে এরকমভাবে বাঁধবার চেষ্টা করে নট বসবে না। দেখবি তুই খেয়াল করে দেখে থাকিস যে সিজারিয়ান সেকশনে ওই হিস্ট্রেক্টমিতে ওইখানে এরকম দুটো আঙুল ঢুকিয়ে দেয়, দুটো আঙুলের মাথায় থ্রেডটা থাকে, মাথায় দিয়ে প্রেস করে, আর সেইটা পেটের ভেতরে করতে হবে। আর এটা আমাদের মুখের মধ্যে করতে হবে, আমার দুটো আঙুল ঢোকানোর জায়গা নেই, ওখানে পৌঁছবে না। সো ইউ নিডে লাইগেচার স্লিপার কাম নট টায়ার। এটা নিগাস হিমোস্ট্যাটিক প্রসেস, এটা লাইগেচার স্লিপার কাম নট টায়ার। এইবারে প্রশ্ন হচ্ছে যে ধর একটা সব বাঁধা টাধা হয়ে গেছে, এবার একটা টনসিলার কষা থেকে ব্লিড করতে আরম্ভ করছে, তখন আমি কী করবো? আবার সেই এইটার রোল। এছাড়া আমাদের একটা স্ট্রেট ফরসেপস আছে, মানে নেই, একটা স্ট্রেট আর্টারি ফরসেপস আছে, টনসিলার আর্টারি ফরসেপস। আমি যে পয়েন্টটা ব্লিড করছি সেটা কম করে ধরেছি, তার ল্যাটারালি গিয়ে আমি আবার আমার নিগাসটাকে আমি দিয়ে ওই জায়গাটা ধরে নিই। নিগাসের দুটো রোল, একটা হচ্ছে টু টাই দ্য লোয়ার পেডিকল অফ দ্য টনসিল, সেখান থেকে বাঁধবার জন্য ধরেছি। আর আদারওয়াইজ ইফ দেয়ার ইজ এনি ব্লিডিং ফ্রম দ্য টনসিলার ফসা, সেটা দিয়েও ধরবে। ধরার পরে আবার সেম পলিসি আমাকে টাই করতে হবে। আর এখন তো আমরা সব ডায়াথার্মি দিয়ে কটারাইজ করে দিই, এখন আর টাই খুব একটা করা হয় না। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে টনসিলের ইনস্ট্রুমেন্ট। আর কি দেখতে হয়? অপারেশন শেষ হয়ে গেছে, এইবার আমাকে দেখতে হবে ফসায় কোনো ব্লিডার আছে কি। যদি ফসায় কোনো ব্লিডার থাকে তাহলে অ্যান্টিরিয়ার পিলারটাকে রিট্র্যাক্ট করতে হবে, তার জন্য একটা পিলার রিট্র্যাক্টার দরকার। সেই পিলার রিট্র্যাক্টার এবং অ্যাডার হেড, সাপের ফোনার মতো দেখতে। ঠিক আছে, সেটা দিয়ে পিলারটা রিট্র্যাক্ট করে আমি দেখে নিলাম কোনো পয়েন্টে কোনো ব্লিডিং আছে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা জিজ্ঞেস করে টনসিলেক্টমি বা অ্যাডিনয়েডেক্টমিতে, যে তুমি পেশেন্টকে অজ্ঞান করেছো, পেশেন্টকে পজিশন করেছো, সব করেছো, এন্ডোটেকিয়াল ইনটিউবেশন হয়ে গেছে, অপারেশন শুরু করার আগে আর একটা কাজ আছে। সেটা কি বলতে হবে? স্যার ফ্যারিঞ্জিয়াল প্যাক। ওইটা ভুল হয়েছে, ফ্যারিঞ্জিয়াল প্যাক। আর মানে হচ্ছে যে আমি যে ব্লিডিং যেটা হবে, যে পরিমাণ ব্লাড কালেক্টেড হবে ওরোফ্যারিংসে, সেটা যাতে সিপেজ হয়ে ইসোফেগাসে না চলে যায়। তার কারণ হচ্ছে ট্রেকিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, বিকজ আমাকে এন্ডোটেকিয়াল টিউব আছে, তার মাথায় একটা বল আছে, একটা কাফ আছে, সেই কাফটা ইনফ্লেক্ট করে দেবো, ট্রেকিয়াতে রক্ত যাবে না, সেদিকটা ঠিক। কিন্তু আমার ইসোফেগাসে রক্ত যদি যায়, পোস্ট অপারেটিভ পেশেন্ট যদি রক্ত বমি করতে শুরু করে, তখন আমার মধ্যে কনফিউশন যে এই ব্লাডটা কোথা থেকে এলো। এটা কি আমার টনসিলার ফসা থেকে পোস্ট অপারেটিভ ব্লিডিং এলো, না পেশেন্ট ডিউরিং অপারেশন পেশেন্ট অ্যাসপিরেট করেছে, পেটে গেছে সেই ব্লিডিংটাই। আর পোস্ট অপারেটিভলি একটা মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং। হঠাৎ পেশেন্ট দেখবি যে পেশেন্ট বলছে মুখ দিয়ে রক্ত আসছে, মুখ দিয়ে রক্ত আসছে, ঠিক আছে, দৌড়ি হই পড়ে যাবে। ঠিক আছে, তখন পেশেন্ট সেই রক্ত গিলবে না, তার মধ্যে দিয়ে নিঃশ্বাস নেবে না, তুই ছুটোছুটি করবি। সেই পরিস্থিতিতে কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি ফ্যারিঞ্জিয়াল প্যাকটা দিয়ে থাকি ঠিক মতোভাবে, ইসোফেগাসে কোনো রক্ত যাবে না। তাহলে পেশেন্ট যদি ব্লাড ভমিটিংয়ে করে অ্যাট অল, তাহলে মনে রাখতে হবে সেটা কিন্তু পেশেন্ট পোস্ট অপারেটিভলি যে ব্লিডিং হয়েছে সেটাই অ্যাসপিরেট করেছে, সেটাই খেয়েছে, সেটাই তার ব্লাড ভমিটিং হয়েছে। তাহলে ফ্যারিঞ্জিয়াল প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুল হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে দুটো মিরার আছে, দুটো মিরার, একটা হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক মিরার বা আইএল মিরার, আর একটা হচ্ছে পোস্টেরিয়ার নেজাল স্পেস মিরার বা পিএনএস মিরার। দুটো বেসিক্যালি একই রকম, অনলি ডিফারেন্স ইজ পিএনএস মিরারটা বিয়ন্ড ইট শেপ, তার মানে হচ্ছে এখানে একটা কার্ভেচার আছে, এরকম একটু নিচের দিকে নেমে এরকম চলে গেছে। ঠিক আছে, আর ল্যারিঞ্জিয়াল মিরার একদম স্ট্রেট, প্রত্যেকের নাম্বার আছে পেছনে, এটা যেমন 4 নম্বর আপ টু 5, 5খানা নাম্বার আছে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক মিরার কী পারপাসে ইউজ হয়? ফর ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি কখন করবো? ফর ল্যারিঞ্জিয়াল এক্সামিনেশন, ডিউ টু হোয়াট এভার ইজ। পেশেন্টে জাস্ট আমি পেশেন্ট বলেছি গলাটা খুসখুস করছে, আমি দেখতে পারি। পেশেন্ট বলেছি আমার স্ট্রাইডার মতো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আমি দেখতে পারি। ডিসফোনিয়া হয়েছে, ভোকাল কর্ড একটা পলিপ হয়েছে, আমি দেখতে পারি। তাহলে ফর ল্যারিঞ্জিয়াল এক্সামিনেশন। এইবারে হচ্ছে হাউ টু হোল্ড ইট। এটা ধরতে গেলে মনে রাখতে হবে পেন হোল্ডিং ফ্যাশন, পেন আমরা যেভাবে ধরি পেন হোল্ডিং ফ্যাশন। এরপর হচ্ছে ডিরেকশান, এই মিরারের ডিরেকশানটা কোন দিকে থাকবে? যদি আমি ল্যারিংস দেখতে চাই, ইট শুড বি ডাউন, নিচের দিকে থাকবে, ল্যারিংসটা নিচে থাকবে। আর যদি পিএনএস মিরার হয়, যেটা দিয়ে আমি নেজোফ্যারিংস দেখবো, তার ডিরেকশান আপ, তাহলে ওপরে থাকবে। এর পরবর্তী হচ্ছে যেটাকে আমাকে স্টেরিলাইজ করতে হবে।
তার মানে এটা স্টেরিলাইজ করতে গেলে গরম জলে ফুটছে, সেই গরম জলে কিছুটা ডুবিয়ে নিয়ে স্টেরিলাইজ করতে, দিস ইজ ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাকে ডিফগিং সলিউশন লাগে। মুখের মধ্যে যখনই আমি ইন্ট্রোডিউস করবো, মুখের মধ্যে একটা কনডেনসেশন হবে ওয়াটার ভেপারের, তার কারণ হচ্ছে জিনিসটা ঠান্ডা, যদি ঠান্ডা অবস্থায় ঢোকাই মুখের মধ্যে যে আমাদের ব্রিদিং এয়ার হচ্ছে ওর মধ্যে ময়েশ্চার আছে, সঙ্গে সঙ্গে ফগিং হয়ে যাবে, কিছু দেখতে পাবে। তাহলে ডিফগিং করতে হবে। ডিফগিং করার জন্য কী করতে হবে? ইউ নিড টু হিট দিস মিরার সারফেস। এই মিরারটাকে গরম করতে হবে। কী দিয়ে আমরা গরম করি? সেটা হচ্ছে ইউজুয়ালি স্পিরিট ল্যাম্প দিয়ে গরম। তার কারণ হচ্ছে কোনো কার্বন শুট কালেকশন হবে না। এবারে আমি স্পিরিট ল্যাম্পে গরম করে নিতে পারি, অথবা আমি স্যাভলন বা বিটারিন লাগিয়ে নিতে পারি ডিফগিং সলিউশন, যাতে ফগিং হবে। হয়েছে, পেন হোল্ডিং ফ্যাশনে ধরেছি। এইবার পেশেন্টের ল্যারিংসের দিকে যাব। কী করতে হবে? পেশেন্টকে বলতে হবে প্রোট্রুড ইউর টাং, জিভটা বার করুন। জিভটা বার করেছি, হোল্ড করুন, জিভটা ধরতে হবে। তাহলে বাঁতে আমাকে গ্লাভস করতে হবে, ঠিক। এবার হচ্ছে একটা গজ পিস নিতে হবে, ঠিক আছে, বা টিস্যু পেপার নিতে হবে, নিয়ে টাংটাকে হোল্ড করতে হবে, ঠিক আছে। হোল্ড করে একটু টেনে বাইরে বার করে পুলিং। পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে আমি এইটা করতে যাচ্ছি। পেশেন্ট ভয় পায়, ওরে বাবা, কানের মধ্যে দেখতেই পেশেন্ট লাফিয়ে ওঠে, মুখের মধ্যে একটা ঢোকালে পেশেন্ট আরও ভয় পাবে। তাহলে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। টেনে হোল্ড বার করলাম, বার করে এইবার করতে হবে ব্রিদিং। পেশেন্ট কীভাবে ব্রিথ করবো? ব্রিথ করার দুটো রাস্তা। আইদার আমি পেশেন্টকে বলতে হবে মাউথ ব্রিথ করো, অথবা পেশেন্টকে বলতে হবে নোজ ব্রিথ করো। তাহলে যখন আমি মাউথ ব্রিথ করতে পেশেন্ট মুখ দিয়ে নেবে, তখন প্যালেটটা সব প্যালেট পেছন দিকে চলে যাবে, ওই জায়গাটা ওয়াইড ওপেনিং। তাহলে মাউথ ব্রিথ করলে আমি সব প্যালেটটা পেছন দিকে চলে গেল, আমি স্পেসটা বেশি পাবো, আমার আইএল বা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক এক্সামিনেশন সুবিধা হবে। যদি আমি পিএনএস প্যালেটের পেছনে দেখতে চাই, তাহলে পেশেন্টকে বলতে হবে নোজ ব্রিথ করো। তাহলে কী হবে? প্যালেটটা সামনে চলে আসবে, তবে আমি পেছনে গিয়ে প্যালেট এগিয়ে চলে এলো, নাক দিয়ে হাওয়া যাচ্ছে, আমি নেজোফ্যারিংস দেখতে পাবো, ঠিক আছে। তার মানে আমার ব্রিদিং প্যাটার্নও কিন্তু দুটোর জন্য দুটো। আইএল মিরারের জন্য আমাকে মাউথ ব্রিথ করতে হবে, টাংটা হোল্ড করতে হবে, আর পিএনএস স্পেস এক্সামিনেশন করার জন্য আমাকে একটা টাং ডিপ্রেশন নিতে হবে, নিয়ে টাংটাকে ডিপ্রেস করতে হবে। পেশেন্টকে বলতে হবে নোজ ব্রিথ করো, মিরারটার ডিরেকশান উপর দিকে থাকবে, স্টেরিলাইজেশন অ্যান্ড ডিফগিং ইজ সেম। আর আমাকে মাথায় একটা লাইট আলো চাইব না, কিন্তু রিফ্লেকশনে দেখবি, ঠিক আছে। তাহলে এইভাবে আমি পিএনএস মিরার দিয়ে আমি প্রথম দেখবো নেজোফ্যারিংস। নেজোফ্যারিংসের থেকে দেখতে পাবো হচ্ছে সেপ্টামের পোস্টিরিয়ার এন্ড, দুদিকে দুটো ইনফিরিয়ার টার্বিনেট, তার পোস্টিরিয়ার এন্ড, এটা দেখতে পাবো। এরপরে একটু মিরারটাকে টুইস্ট করলে ওপর দিকে অ্যাডিনয়েড, রুফ থেকে অ্যাডিনয়েডটা চলে, অ্যাডিনয়েড দেখতে পেলাম। তারপরে কী হবে? একটু ল্যাটারাল করতে হবে দুটো সাইডে, ইউস্ট্রিক অ্যান্ড টিউব ওপেনিং, দুদিকে দুটো। আর তার পেছনে হচ্ছে ফোসা ফ্রোজেন বুটার, ঠিক আছে, যেখান থেকে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বা ম্যালিগন্যান্সি এগুলো জেনারেট হবে। তার মানে আমাকে ইন্ট্রোডিউস করলাম করে আমি প্রথমে এই একটু অ্যান্টিরিয়ারটা দেখে নিলাম, অর্থাৎ আমার পোস্টিরিয়ার এন্ড অফ দ্য সেপ্টাম কোনো পলিপ আছে কি না, বা ধর ইনফিরিয়ার টার্মিনেটের পোস্টিরিয়ার এন্ডটা দেখে নিয়েছি। তারপরে উপরটা দেখে নিয়েছি অ্যাডিনয়েড আছে কিনা, ল্যাটারালে দেখে নিয়েছি ইউস্ট্রিক অ্যান্ড টিউব ওপেনিং আছে কিনা, আর হচ্ছে ফসা ফ্রোজেন বুটার, আর কোনো মাস ইত্যাদি ফরেন বডি ইত্যাদি যা কিছু যদি কিছু থাকে দেখে নিলাম, পেরিয়ে চলে এলাম। কিন্তু টাং ডিপ্রেশন ইউজ করতে হবে ফর পিএনএস এক্সামিনেশন। যদি আইএল এক্সামিনেশন করতে হয়, তখন আমাকে টাংটা হোল্ড করে বাইরে বার করে আনতে হবে। আমি নিচের দিকে যাব, প্রথম শুরু করবো কোথায়? সেটা হচ্ছে বেস অফ দ্য টাং, ঠিক আছে, পোস্টিরিয়ার 1/3 অফ দ্য টাং, ঠিক আছে, বেস অফ দ্য টাং, টনসিলোলিঙ্গুয়াল সার্কাস। ওই যে টনসিল আর টাং, তার মাঝখানে একটা গ্রুভ থাকে, টনসিলোলিঙ্গুয়াল সার্কাস, ঠিক আছে, সেটাকে বলে সার্জেন্স গ্রেভিয়ার্ড। তার কারণ হচ্ছে ওইখানে না হিডেন ক্যান্সার, ওই জায়গায় ক্যান্সার থাকলে চট করে দেখতে পাওয়া যায়। তাহলে আমি এইটা দেখলাম, টনসিলোলিঙ্গুয়াল সার্কাস দেখলাম, টনসিল দেখে ফেলেছি। আরও নিচের দিকে নামলাম, নিচে দেখলাম এপিগ্লটিস মাথা উঁচু করে আছে, তার সামনে ভ্যালিকুলা। ভ্যালিকুলা হচ্ছে মিডিয়ান গ্লসোএপিগ্লটিক ফোল্ড, দুদিকে দুটো ল্যাটারাল গ্লসোএপিগ্লটিক ফোল্ড। জিজ্ঞেস করবে কিন্তু পরীক্ষার সময়, পরপর বলতে হবে যে কী কী দেখতে পাবো, সবকটাই দেখতে হবে। ল্যাটারাল গ্লসোএপিগ্লটিক ফোল্ড, ভ্যালিকুলা, এপিগ্লটিস, তার লিঙ্গুয়াল সার্ফেস। এপিগ্লটিসের দুটো সার্ফেস থাকে, একটা হচ্ছে লিঙ্গুয়াল সার্ফেস, একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল সার্ফেস, একটা পেছন দিকে। এপিগ্লটিসের যে ল্যারিঞ্জিয়াল সার্ফেস, ওইখান থেকে কিন্তু মনে রাখতে হবে হাইপোফ্যারিংস বা ল্যারিংস শুরু হয়, ল্যারিঙ্গোফ্যারিংস শুরু হয়। তাহলে যদি জিজ্ঞেস করে যে এপিগ্লটিসের যেটা লিঙ্গুয়াল সার্ফেস, সেটা কি হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংসের পার্ট? বলতে হবে না, লিঙ্গুয়াল সার্ফেস ইজ নট আ পার্ট অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস। যেটা ল্যারিঞ্জিয়াল সার্ফেস, মানে যেটা ল্যারিংসের দিকে ফেস করে আছে, ওইখান থেকে আমার ল্যারিঙ্গোফ্যারিংস শুরু, ঠিক আছে। আমি আরেকটু নিচের দিকে নেমে আছি, নিচে দেখলাম যে এইবার ওই
লিঙ্গুয়াল সার্ফেসটা দেখা হয়ে গেছিলো। লিঙ্গুয়াল সার্ফেসটা ভালো দেখতে পাওয়া যায় না, তার কারণ হচ্ছে মিররটা তো ফ্রন্ট আর এপিগ্লোটিস এরকমভাবে আছে, লিঙ্গুয়াল সার্ফেস ভালো দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি যখনই বিয়ন্ড যাবি এপিগ্লোটিসে তখন দেখবি ল্যারিঞ্জিয়াল সার্ফেসটা ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ল্যারিঞ্জিয়াল সার্ফেস দেখতে পাবি। এরপরে দেখবি দুদিক থেকে দুটো ফ্যারিঙ্গো এপিগ্লোটিক ফোল্ড, দুটো ফোল্ড ওই এপিগ্লোটিস থেকে ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল হলে চলে গেছে, ওটাকে বলে ফ্যারিঙ্গো এপিগ্লোটিক ফোল্ড, ঠিক আছে? এপিগ্লোটিস টু ফ্যারিংস, ফ্যারিঙ্গো এপিগ্লোটিক ফোল্ড দেখলাম। তারপরে কী দেখলাম? এরি এপিগ্লোটিক ফোল্ড, দুটো পর্দার মধ্যে পেছন দিকে চলে গেছে এরি এপিগ্লোটিক, ঠিক আছে? কোথায় গিয়ে মিশেছে? এরিটিনয়েড কার্ড, এই অবধি দেখলাম। তারপরে কী দেখলাম? সেটা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য ল্যারিংস, মানে হচ্ছে দুটো এরি এপিগ্লোটিক ফোল্ডের মাঝখানে একটা ভেস্টিবিউল অফ দ্য ল্যারিংস আপ টু ফলস কর্ড একটা জায়গা রয়েছে। তারপর ফলস কর্ড থেকে ট্রু কর্ড, তার মাঝে কিছু জায়গা রয়েছে, ঠিক আছে? ফলস কর্ড দেখবো, ট্রু কর্ড দেখবো, সেটাকে ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস বলবো। ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস থেকে ল্যাটারালে চলে যায় সাইনাস অফ দ্য ল্যারিংস, যেটা হচ্ছে আমাদের ল্যারিঙ্গোসিল বা ট্রাম্পেট ব্লোয়ারদের ক্ষেত্রে যেগুলো তৈরি হয়। তাহলে ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস, তারপরে ট্রু কর্ড, দুটো ট্রু কর্ডের মাঝখানে রাইমা গ্লটিডিস, ঠিক আছে? তার নিচে আমার সাব গ্লটিস, এত অবধি দেখেছি। এইবারে আর দুটো একটা জায়গা দেখা বাকি আছে। এতক্ষণ তো আমি স্ট্রেট যাচ্ছিলাম, এইবারে আমাকে একটু ল্যাটারাল করতে হবে। দুদিকে দুটো পাইরিফর্ম ফসা আছে, অর্থাৎ এরি এপিগ্লোটিক ফোল্ডের ল্যাটারাল দুদিকে দুটো পাইরিফর্ম ফসা আছে। তাই দুটো পাইরিফর্ম ফসা দেখে নিতে হবে আমার কিছু আছে কিনা। মাস হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে হচ্ছে পাইরিফর্ম ফসায় মাস থাকবে, ঠিক আছে? এইবারে আরেকটু বেছিয়ে গেলাম, সেটা হচ্ছে এরিটিনয়েড। দুটো এরিটিনয়েডের মাঝখানে ইন্টার এরিটিনয়েড মাসেল থাকে আর একটা মিউকোজা থাকে। তার যে পোস্টিরিয়ার সার্ফেসটা সেটাকে বলে পোস্ট ক্রিকয়েড রিজিয়ন, পোস্ট ক্রিকয়েড রিজিয়ন। ওই রিজিয়নটা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায় না। যদি জিজ্ঞেস করেন যে আইএল এক্সামিনেশনে যে দুটো জায়গা তুমি ভালো দেখতে পাবে না এমন বলো তো, একটা হচ্ছে লিঙ্গুয়াল সার্ফেস অফ দ্য এপিগ্লোটিস ভালো দেখতে পাবি না, ফ্রন্ট ফেসিং তুই এরকমভাবে ঢুকছিস দেখতে পাবি না। আর একটা হচ্ছে পোস্ট ক্রিকয়েড এরিয়া ভালো দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে দুটো এরিটিনয়েড তার যে পোস্টিরিয়ার সার্ফেসটাকে বলে পোস্ট ক্রিকয়েড এরিয়া, জাস্ট যেখান থেকে আমার ইসোফেজিয়াল ওপেনিংটা শুরু হচ্ছে, ঠিক আছে? সেইটা ভালো দেখতে পাওয়া যায়। তাই দুটো জিনিস ভালো দেখতে পাওয়া গেল, বলো? মানে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক এক্সামিনেশন মোস্ট ইম্পর্টেন্ট ফর স্ট্রাইডার পেশেন্ট। যে কোনো পেশেন্ট যদি স্ট্রাইডার আছে ওকে প্রথম হাতের কাছে এই মিরর যেটা দিয়ে আমাকে দেখতে হবে যে কী আছে। ধর একটা পেশেন্টের অ্যাকিউট এপিগ্লটাইটিস হচ্ছে, অ্যাকিউট এপিগ্লটাইটিস হলে এমনি টান ধরে টানতে গেলে পেশেন্ট অ্যালাউ করবে, প্রচণ্ড পেন, অ্যাঙ্কাইলোগ্লসিয়ার করবে, মানে টান বাইরে বের করতে পারবে। কিন্তু যদি কোনো ক্রমে টানটাকে একটু ধরে একবার আইএল মিরারটা প্লেস করিস, তুই দেখবি এরকম বলের মতো ফুলে আছে এপিগ্লটাইটিসটা, অ্যাকিউট এপিগ্লটাইটিস, ঠিক আছে? হিমোফাইলাস ইনফ্লুয়েন্সিং, অ্যাডাল্টদের বেশি হয়। পেশেন্ট বলবে যে আমি কথা বলতে পারছি না, আমার একটা হট পোটাটো ভয়েস, কীরকম যেন মুখের মধ্যে আলু গরম নিলে যেরকমভাবে কথা বলি আমরা, হট পোটাটো ভয়েস হচ্ছে ড্রুলিং অফ স্যালাইভা, মুখ দিয়ে স্যালাইভা ড্রিবল করছে, প্রচণ্ড পেন, ডিসপেজিয়া, আমি খেতে পারছি, জ্বর, টক্সিক পেশেন্ট। তাহলে অ্যাকিউট এপিগ্লটাইটিস আমি খুব চমৎকার আমি দেখতে পারি। এবার সেই অ্যাকিউট এপিগ্লটাইটিসকে যদি কনফার্ম করতে হয় আমি তো দেখতেই পেয়েছি। আর হচ্ছে আমি ল্যাটারাল এক্স রে অফ দ্য নেক করলে আমার এপিগ্লটিসটা থাম সাইন বলে, এরকম বালবাস ফুলে আছে থাম সাইন, তাহলে খুব সহজেই দেখতে পাওয়া যায়। আমি কয়েকদিন আগে একটা ডিপথেরিয়ার বাচ্চাকে তো দেখে এসেছি, বা ডিপথেরিয়া এখন তো দেখতে পাওয়া যায় না বিকজ অফ দ্য ইমিউনাইজেশন হোয়াইট স্প্রেড কাভারেজ, কিন্তু সেই বাচ্চার একদম দেখা গেল যে সফট প্যালেট থেকে একটা শিউডো মেমব্রেন হয়ে একদম ভেতর থেকে এরকম নেমে চলে এসেছে, একদম ল্যারিংস, প্রচণ্ড স্ট্রাইডার। আলটিমেটলি বাচ্চাটাকে এখানে ট্রিকিওস্টমি করা হয়নি, বাচ্চাটাকে বেলেঘাট আইডি হসপিটালে পাঠানো হয়েছে। বিকজ আমাদের ট্রিটমেন্ট স্টার্ট ফ্রম যে আমরা যদি ডিপথেরিয়ার যে ব্যাসিলাই তার অ্যান্টিটক্সিন দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, ঠিক আছে? সেই ডিপথেরিয়া টক্সিনের যে অ্যান্টিটক্সিন সেটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল নয় পেরিফেরিতে, ঠিক আছে? তাকে একদম বেলেঘাট আইডি হাসপাতালে পাঠানো হয়েছে উইথ দিস সেম স্টেচার্স। এখন আমার যদি ছোটো ট্রেকিওস্টমি টিউব পাওয়া যেত তাহলে আমরা করতে পারতাম ছোটো ট্রেকিওস্টমি করলে দ্যাট ইজ লাইফ সেভিং, ঠিক আছে? কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইজ ভেরি ইনফেক্টিভ কন্ডিশন। ওই যে এয়ারোজলগুলো বেরোবে সেগুলো কিন্তু যারা সার্জেন তার সবাই সেটাকে ইনহেল করবে, ঠিক আছে? তাহলে যদি ডিপথেরিয়া হয় এই ধরনের ক্ষেত্রে আইএল মিরার খুব ইম্পর্টেন্ট। আর পিএনএস মিরার ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিকুলারলি অ্যাডিনয়েড পেশেন্টস, অ্যাডিনয়েড হাইপারট্রফি মোস্ট ইম্পর্টেন্ট।
কারণ অ্যাডিনয়েড ফেসিস কোয়েশ্চেন আসে, কী হয়, হাইয়ার স্প্যারে হয়, ঠিক আছে, হ্যাঁ, সামনের দিকে টিপগুলো ফরওয়ার্ড বালজিং থাকে, ঠিক আছে, একটা মরুন বা ইডিয়েটিক একটা ফেস হয়, ঠিক আছে। এই যে অ্যাডিনয়েড ফেসিস, অ্যাডিনয়েড থাকলে আমরা ভালো এক্সামিন করতে পারি পিএনএস মিরার দিয়ে। এছাড়া এখন তো সব থেকে ইজি হচ্ছে রিজিড টেলিস্কোপ, অর্থাৎ নেজাল এন্ডোস্কোপ। নেজাল এন্ডোস্কোপ দিয়ে আমরা খুব সহজেই এখন অ্যাডিনয়েড দেখে নিতে পারি, পিএনএস মিরারের খুব বেশি প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দিস আর দ্য নিউ ডেভেলপমেন্ট। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দিকটা গেল দুটো মিরার, আইএল মিরার, পিএনএস, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে কান। কানের ক্ষেত্রে অরাল স্পেকুলাম, ঠিক আছে। অরাল স্পেকুলামটা দুরকম হয়, একটা হচ্ছে স্টিল, একটা হচ্ছে টাইটেনিয়াম, অর্থাৎ কার্বন কাভার, কার্বন একটা কোটিং থাকে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে কার্বন কোটিংগুলো লাইট রিফ্লেকশনটা হয় না। তুই যদি এর মধ্যে আলো ফেলিস তুই চোখে ধাঁধিয়ে যাচ্ছে, লাইটটা রিফ্লেক্ট করে, আলো দেখতে পাওয়া যায় না। এই কার্বন কোটেড টাইটেনিয়ামে ওই ঝামেলাটা লাইট রিফ্লেকশন হবে না, ভিজিবিলিটি বিউটিফুল। ইনফ্যাক্ট স্টেপিস সার্জারি যদি আমরা করি, স্টেপিস সার্জারি আবার এখন এই অরাল স্পেকুলাম লাগিয়েই করা যায়, জাস্ট ওইটুকু জায়গা দেখছি। স্টেপিস সার্জারি আমরা করি কোথায়? পোস্টেরিয়র সুপিরিয়র রিজিয়ন। আমরা কী করি? একটা ফ্ল্যাপ তুলি, একটা ইউ শেপেড ফ্ল্যাপ বানানো হয়, টিম্প্যানোমিটাল ফ্ল্যাপ হলো। আমি নর্মাল টিম্প্যানোপ্লাস্টির মতন ফ্ল্যাপটাকে তুললাম, বোন থেকে পেরিঅস্টিয়াম সহ তুলে দিলাম, তুলে সামনের দিকে নিয়ে গিয়ে আমি এক্সপোজ করলাম ইনফুরোস্ট্যাপিডিয়াল জয়েন্ট, স্টেপিস, ঠিক আছে। ঢুকে পড়েছি ভেতরে, টিম্প্যানোটমি হয়ে গেছে, খুলে ফেলেছি কান। এইবারে হচ্ছে আমাকে চেক করতে হবে যে একটা প্রোব যা কিছু একটা দিয়ে বা সিকেল নাইফ দিয়ে ওয়েদার আই এম শিওর মানে আমার ডায়াগনোসিস কারেক্ট কি, একদম রক হার্ড আমার স্টেপস, যে কোনোভাবে সে স্টেপিসের কোনো মুভমেন্ট নেই, স্টেপসের কোনো মুভমেন্ট থাকে, কোনো মুভমেন্ট নেই। আর যদি খুব ভালো দেখতে পাই তাহলে আমাদের ফিসুলা অ্যান্টিফিনেস্ট্রাম, অর্থাৎ ওভাল উইন্ডো যে অ্যান্টিরিয়ার এন্ডটা, সেখানে আমরা চকি হোয়াইট ডিপোজিট দেখতে পেতে পারি, ঠিক আছে। তারপরে কী করতে হয়? স্টেপিস সার্জারিতে আমাকে স্টেপিসের যে লং প্রসেস অফ ইনকাস আছে, সেই ইনকাস আর আইএস জয়েন্ট আছে, সেই আইএস জয়েন্টকে আমি সেপারেট করে দিতে পারি। সেপারেট করে দিলাম, স্টেপিস সুপারস্ট্রাকচারকে ভেঙে দিতে পারি। তারপরে আমাকে একটা ফেনেস্ট্রা বানাতে হয় ওভাল উইন্ডোতে। সেই ওভাল উইন্ডো ফেনেস্ট্রার মধ্যে একটা টেফলন পিস্টন এরকম দেখতে হয়। সেই পিস্টনটা স্টেপিস এই ইনকাসের লং প্রসেসে লাগে, আর তার এন্ডটা থাকে ওই ফেনেস্ট্রাতে ওভাল উইন্ডোর ওপরে। সাউন্ড ট্রান্সমিশন হচ্ছে ভায়া মেলিয়াস, ইনকাস, পিস্টন, ওভাল উইন্ডো, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপিস সার্জারি। আর কিছু না, আবার ফ্ল্যাপটাকে ওই পজিট করবে, ঠিক আছে। এইবারে হচ্ছে যে স্টেপিস সার্জারিতে যে ফেনেস্ট্রা বানানো হবে, সেই ফেনেস্ট্রাটা আগে বানানো হবে না ফেনেস্ট্রাটা পরে বানানো হবে, এই দিয়ে দুরকম আছে। রিভার্স স্টেপিওটমি করে, ঠিক আছে, মানে আগে এদিক থেকে করে পরে আমি সুপারস্ট্রাকচার ভাঙলাম, আগে ফেনেস্ট্রা বানিয়ে নিই, আর না হলে সুপারস্ট্রাকচার রেখেও আমি করাতে পারি। মানে স্টেপিস সার্জারি আমার এটা দিয়ে করানো যায়। এক্সটার্নাল ইয়ার এক্সামিনেশান, টিম্প্যানিক মেমব্রেন সব কিছু আমার অরাল স্পেকুলাম দিয়ে করা যায়, ঠিক আছে। ফরেন বডি, এই ধর তুই কানে একটা পার্টিকুলারলি খুব কমন হচ্ছে ইয়ারবাডসগুলো হয় না, ইয়ারবাডসের কটনটা এসে বলে ডাক্তারবাবু কান খোঁচাচ্ছিলাম, পুরোটা ভেতরে রয়ে গেছে। যেই তুই একটা হার্টম্যান ফর্সেস বার করে বেশি লাফিয়ে করি, বাবু ওইটা কানের মধ্যে ঢোকাবে, দরকার নেই বার। তাহলে কী করতে হয়? স্পেকুলামটা ঢুকিয়ে দিতে হয় ফার্স্ট। স্পেকুলাম ঢুকিয়ে দেওয়া মানে কি, একটা মেটাল কাভারেজ হয়ে গেল। তুই যা ইনস্ট্রুমেন্ট তুই ইন্ট্রোডিউস কর, সেটা কোনোভাবে ইয়ার ক্যানালে কাজ করছে না, তাহলে পেশেন্টের এদিক ওদিক টাচ করার ব্যাপার নেই, পেশেন্ট তো নড়বে না, তুই খুব কমফোর্টেবলি ওই পুরোটা বার করে নিয়ে চলে আসতে পারবি। সো স্পেকুলাম ইজ দ্যাট কেস ভেরি ইম্পর্টেন্ট, যে ফরেন বডি ছোটোখাটো বার করা, পোকামাকড়, ঠিক আছে। পোকামাকড় ঢুকলে তো মোটামুটি লোকজন প্রায় পাগল হয়ে যায়, যে কী ঢুকেছে ডাক্তারবাবু কানের মধ্যে আমার ফটফট করছে, যতক্ষণ না বার করবে ততক্ষণ শান্তি নেই, ঠিক আছে। মানে সেটা আমাদের মানে মনে আছে, প্রথম যখন আমি এসেছিলাম, একজনের দুটো কানে দুটো মৌমাছি ঢুকেছে, দুই কানে দুটো মৌমাছি জ্যান্ত, ঠিক আছে, হানি নেই। তারা তো কামড়ে বসে আছে কানের মধ্যে, পেশেন্ট মানে কাটা বাটার মতো ছটফট করছে, ঠিক আছে। এবার মৌমাছি বেশ বড়ো সাইজের আর কি, ঠিক আছে, একদম এক্সটার্নাল অডিটরি ক্যানাল ফুল। তখন আমি দেখলাম কী করা যায়, হ্যাঁ, ব্যথাটা তো তাকে কমাতে হবে। আমি ওই 10% লিগনোগেন, বুঝলি তো, 10% লিগনোগেন স্প্রে পাওয়া যায়, 10% লিগনোগেন পুরো স্প্রে করে রাখলাম দুটো কান। মানে এবার তো দুটো কানে তো একসঙ্গে দিতে পারছি না, কারণ কানের মধ্যে তো তোকে ওপরে করে রাখতে হবে কিছুক্ষণ, ঠিক
ঠিক আছে, তার 10% লিগনোপেন স্প্রে একটা কানে একটু 10 মিনিট রেখে, আবার উল্টো দিকের কানে 10% লিগনোপেন রেখে, তারপরে আলটিমেট প্রিন্সিপাল হচ্ছে আমি পুরো একটা ফ্লুইড সলিউশন দিয়ে কানটাকে ভর্তি করব, যাতে আমার ভেতরে যে ইনসেক্টটা আছে সে অ্যাসপেক্ট ক্রিয়েট করে, অর্থাৎ সে আর তার এয়ারটা পাবে না, সে আইদার তো ছিটকে বেরিয়ে আসবে অথবা ভেতরেই মারা যাবে। ঠিক আছে, তো প্রিন্সিপাল ইজ পুরো ফ্লুইড দিয়ে বা কানের ড্রপ দিয়ে চাপা একদম পুরো ছাপিয়ে দেবো। এবার দুটো কানে ঢুকলে আরও বিপদ, আর সে তো অসম্ভব পেন। ঠিক আছে, যাই হোক তাকে 10% লিগনোপেন স্প্রে করে তারপর আলটিমেটলি সিরিঞ্জিং করে সেই হানিবি বার করা। ঠিক আছে, ফলে এইগুলো থাকলে কি হয়, অরাল স্পেকুলাম দিয়ে মরে যাওয়া পোকা যদি হয় তাহলে কোনো চাপ নেই, আমরা ওরাল স্পেকুলাম লাগিয়ে এই হার্টম্যানস ফরসেপস দিয়ে আমরা ভেতর থেকে বার করে আনবো। ইলিশ নয় কি বলতে হবে হার্টম্যানস। তাহলে দুটো আবার দুই ভাই, একজন হচ্ছে টিলিস, সে হচ্ছে স্টাউট, ঠিক আছে, আর একজন হচ্ছে হার্টম্যান, সেটা হচ্ছে স্লিং। ঠিক আছে, এই দুজন আছে, দুজনের আবার ডিফারেন্স আছে সেম। ঠিক আছে, দুজনের জয়েন্ট যদি দেখিস, এটা ওই একটা স্ক্রু জয়েন্ট, আর এটা হচ্ছে বক্স জয়েন্ট, এটা একটু বড়, এটা একটু ছোটো। এর মাথাটা ইউজুয়ালি কোনো বালবাস কিছু নয়, গ্র্যাজুয়ালি সরু হয়ে গেছে এবং এখানে একটা সেরেশনস থাকে, ইজি গ্রিপ। ঠিক আছে, টিলিস ফরসেপস বা নেজাল ড্রেসিং ফরসেপস। আর এইটা হচ্ছে আমার হার্টম্যানস ফরসেপস, এটা হচ্ছে স্লিক, হালকা। এটা হচ্ছে তোর সামনেটা একটু বালবাস, ঠিক আছে, একটু মাথাটা বড়, এবং এটা কানের ক্ষেত্রে ইউজ হয়, কানের যে কোনো ফরেন বডি ইয়ার কানে প্যাক দেওয়া, যদি আমার অরাল টয়লেটিং করতে হয়, আমি একটা কটন দিয়ে কানের ফুঁসটা পরিষ্কার করব, আমি এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপ করব। ঠিক আছে, তাহলে এই দুটোকে ভালো করে দেখে নিতে হবে। একটা হচ্ছে টিলিস ফরসেপস ফর লেজার প্যাকিং, লেজার ফরেন বডি রিমুভাল, ফরেন বডি ফ্রম দ্য ওরাল ক্যাভিটি। প্রচুর আসবে, তোরা যখন ইন্টার্নশিপ করবি তখন দেখবি কাঁটা, মাছের কাঁটা। ঠিক আছে, তখন আমার কথা মনে পড়বে, রাতে 2টোর সময় বস ইলিশ মাছ খাচ্ছিল, তোর ঘুমটা ভাঙিয়ে তোকে গল্পটা দিয়েছে। ঠিক আছে, এইবার তুই যেই ভেতরে কিছু করতে যাইবে, হাঁ করে দেখলি বমি করে দিল। ঠিক আছে, তোর প্যাথেটিক অবস্থা রাত 2টোর সময়। ঠিক আছে, তখন কি করতে হয়, তখন হচ্ছে পেশেন্টকে ওই 10% লক স্প্রে 10% একটা কিনে রেখে দিতে হয়। ঠিক আছে, নিজের পকেটে আমরা কিনে রেখে দিতাম, কারণ তুই রাত্রে তো পাবিও না ওয়ার্ডে সাপ্লাই, আর তুই তখন যদি পেশেন্টকে কিনতে পাসাস তোরই জ্বলবে, তার কারণ সে পার্টি গেছে, আধ ঘন্টা বাদে কোন দোকান খোলা, তুই গালে হাত দিয়ে বসে আছিস। তাই জন্য একটা লক স্প্রে রেখে দিতে হয়। তাহলে লক স্প্রে করে দিলি, করে লোকালি একটা অ্যানাস্থেটিক এফেক্ট পাওয়া গেল। এইবার হচ্ছে তারপরে পেশেন্ট যখন একটু কমফোর্টেবল হলো, তখন টাং ডিপ্রেসার দিয়ে আলো দিয়ে ফেলে দেখলি যদি আদৌ কাঁটা আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কাঁটা থাকে না, তার কারণ হচ্ছে পেশেন্ট আঙুল দিয়ে খুঁচিয়েছে, কলা খেয়েছে, ভাত খেয়েছে, যা যা বাড়িতে আছে সব খেয়েছিস। ঠিক আছে, যদি চেষ্টা করেছিস যা হয় আর। ঠিক আছে, এইবার তুই যদি কাঁটা দেখতে পারিস তোর কপাল ভালো, তো দেখে বার করবি। আর যদি কাঁটা দেখতে না পাস তাহলে পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে, কোনো চিন্তা নেই, আমি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দিচ্ছি, কাঁটা গলে যাবে। ঠিক আছে, ওই সব বলে বলে রাত্রিবেলা প্যারাসিটামল গার্গেল দিয়ে তাকে ভুজন ভোজন দিয়ে বাড়ি পাঠাতে হবে। ঠিক আছে, তাকে হচ্ছে প্রচণ্ড বিরক্তিকর, ম্যাক্সিমাম আসে রাত্রির 1টার সময়। আমার জীবনে আমি ম্যাক্সিমাম গল্প খেয়েছি হচ্ছে কাঁটা। ঠিক আছে, এবং সেটা রাত 1টার সময়, তখন তুই সবে ঘুমোতে যাবি ভাবছিস যে আর বোধহয় দেবে না গল্প। ঠিক আছে, তাহলে এই দুটো ইনস্ট্রুমেন্ট একটু ভালো করে হাতে দেখে নে, দুটো পাশাপাশি দেখি, দুজনের দুটো ডিফারেন্স। এখান থেকে দুটো দেখে নিন, টনসিল হোল্ডিং আর বাক্স ফরসেপস।